আজকের আলোচনা আমরা সরাসরি ডক্টর শ্রীনিবাসন এসআরের লেখা সুপার কনশাস মাইন্ড বইটির মূল ভাবনা নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, আমরা অনেকেই তো সচেতন আর অবচেতন মন এই ধারণাগুলোর সাথে পরিচিত, কিন্তু এই বইটা আমাদের মনের একটা প্রায় অনাবিষ্কৃত স্তরের দিকে তাকাতে বলছে। সুপার চেতন মন। ঠিক। আমাদের কাছে বইটার মূল কন্টেন্ট আর তার সারসংক্ষেপ থেকে নেওয়া কিছু তথ্য আছে আর কি। আচ্ছা। তো আমাদের উদ্দেশ্য হলো এই সুপার কনশাস মন জিনিসটা আসলে কি, এর শক্তি ঠিক কেমন, আর সেই শক্তিকে জীবনের উন্নতি, ধরুন সাফল্য বা মানসিক শান্তির জন্য কিভাবে কাজে লাগানো যেতে পারে, সে ব্যাপারে বইটা কি বলছে তার একটা গভীর ধারণা দেওয়া। হ্যাঁ, যারা শুনছেন, আমরা ধরে নিচ্ছি সচেতন অবচেতন মন নিয়ে তাদের একটা প্রাথমিক ধারণা আছে। হ্যাঁ, সেটাই। তাই আমরা সরাসরি সুপারচেতন মনের যে বিশেষত্ব সেদিকেই মন দেব বেশি। হ্যাঁ, সেটাই ভালো হবে। কারণ দেখুন, সচেতন মন দিয়ে তো আমরা রোজকার যুক্তি, তর্ক, এই যে প্ল্যানিং, এগুলো করি। একদম। আর অবচেতন মন, সে তো আমাদের অভ্যাস, বিশ্বাস, পুরনো স্মৃতি এগুলো ধরে রাখে। হ্যাঁ। কিন্তু লেখক বলছেন, এর বাইরেও একটা স্তর আছে, যেটা এই দুটোর যে সীমাবদ্ধতা সেটাকে পেরিয়ে যায়। অসীম সম্ভাবনার একটা উৎস। ঠিক। এখান থেকেই সুপারচেতন মনের ধারণাটা আসছে, তাই না? হ্যাঁ, আসছে। চলুন তাহলে এর একটু গভীরে যাই। বইটা ঠিক কি বলছে এই নিয়ে? অবশ্যই। দেখুন, মনের স্তর বিভাজনের ধারণাটা তো নতুন নয়, কিন্তু ডক্টর শ্রীনিবাসন যেভাবে এই সুপারচেতন মনকে ব্যাখ্যা করেছেন, সেখানেই এর আসল বিশেষত্বটা। হুম। তিনি এটাকে শুধু ৩ নম্বর স্তর বলছেন না, বলছেন এর প্রকৃতিটাই একদম অন্যরকম। ও আচ্ছা। এটা সচেতন মনের মতো শুধু তথ্য ঘাটাঘাটি করে না, বা অবচেতন মনের মতো শুধু পুরনো প্রোগ্রামিং চালিয়ে যায় না। বই অনুসারে এটা হলো উচ্চতর জ্ঞানের জায়গা, অভূতপূর্ব সৃজনশীলতার উৎস আর গভীরতম অন্তর্দৃষ্টির কেন্দ্র। বাহ। বইটাতে এটাকে বলা হয়েছে মহাজাগতিক জ্ঞানের সাথে আমাদের ব্যক্তি সত্তার সংযোগ স্থাপনকারী একটা সেতুর মতো। মহাজাগতিক জ্ঞানের সাথে সংযোগ, এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। তার কি লেখক বলতে চাইছেন যে আমাদের ভেতরে এমন একটা সিস্টেম আছে যা ইউনিভার্সাল ইন্টেলিজেন্স বা ওই জাতীয় কিছুর সাথে যুক্ত হতে পারে? হ্যাঁ, অনেকটা সেরকমই। বইটিতে সুপারচেতন মনকে বর্ণনা করা হয়েছে অনেকটা দিব্য শক্তির দরজা, বা ধরুন আধ্যাত্মিক জ্ঞানের উৎস, এইভাবে। আচ্ছা। একটু ভাবুন, ইতিহাসে যে বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলো হয়েছে, বা ধরুন যুগান্তকারী শিল্প সৃষ্টি, হ্যাঁ, হ্যাঁ। অনেক ক্ষেত্রেই তো সেই আইডিয়াগুলো এসেছে একেবারে হঠাৎ করে, অপ্রত্যাশিতভাবে, যেন বিদ্যুতের ঝলকের মতো। ঠিক। লেখক ইঙ্গিত দিচ্ছেন এই যে আকস্মিক অন্তর্দৃষ্টি বা সৃজনশীলতার বিস্ফোরণ, এগুলোই আসলে সুপারচেতন মনের কাজের প্রমাণ। এটা সেই স্তর যা আমাদের সাধারণ যুক্তির নাগালের বাইরে থাকা সমস্যারও সমাধান এনে দিতে পারে। বুঝতে পারছি। ইন্টারেস্টিং। তাহলে প্রশ্ন জাগে যে এই শক্তি যদি সবার মধ্যেই থাকে, তো আমরা সবসময় সেটা অনুভব করি না কেন বা ব্যবহার করতে পারি না কেন? বইটা কি এই সংযোগটা করার কোনো পথের কথা বলে? এটা তো শুধু থিওরি নয়। না, একেবারেই না। বইটা খুব স্পষ্টভাবেই কিছু প্র্যাকটিক্যাল অভ্যাসের কথা বলেছে, যেগুলো করলে এই সংযোগটা শক্তিশালী হতে পারে। ও আচ্ছা। আর এগুলো এমন কিছু নয় যে খুব রহস্যময় ক্রিয়াকলাপ, বরং সচেতনভাবে করা যায় এমন কিছু মানসিক আর আচরণগত পরিবর্তন। যেমন যেমন ধরুন, ধ্যানের কথা তো আমরা প্রায় শুনি। বইটাতে এর উপর কতটা জোর দেয়া হয়েছে? ধ্যান বা মেডিটেশনকে, হ্যাঁ, বইটিতে অন্যতম প্রধান উপায় হিসেবেই দেখা হয়েছে। আচ্ছা। কিন্তু প্রশ্ন হল কেন? লেখক ব্যাখ্যা করছেন, আমাদের সচেতন মন তো সবসময় বাইরের হাজারটা তথ্য আর ভেতরে নানা রকম চিন্তার কোলাহলে ব্যস্ত। ঠিক। ধ্যান এই কোলাহলটাকে শান্ত করে। মন যখন শান্ত, স্থির হয়, তখন ভেতরের যে সূক্ষ্ম সংকেতগুলো সেগুলো শোনা যায়। লেখক একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন। বলছেন, সুপারচেতন মন যেন একটা খুব পাওয়ারফুল কিন্তু খুব সূক্ষ্ম বেতার সম্প্রচার। বাহ। আমাদের মন যদি এই বাইরের কোলাহলে পূর্ণ থাকে, তাহলে সেই সম্প্রচারটা আমরা ধরতেই পারি না। মেডিটেশন সেই মানসিক নয়েজ বা গোলমালটা কমায়, যাতে আমরা সুপারচেতন মনের ফ্রিকোয়েন্সিতে নিজেদেরকে টিউন করতে পারি। এটা শুধু রিল্যাক্স করা নয়। না, এটা তার চেয়েও বেশি। এটা একটা গভীরতর সংযোগের প্রস্তুতি বলা যেতে পারে। এই টিউন করার ব্যাপারটা তাহলে খুব গুরুত্বপূর্ণ।
তার মানে শুধু চুপচাপ বসে থাকলেই হবে না, মনের একটা নির্দিষ্ট অবস্থায় পৌঁছতে হবে। একদম। আচ্ছা, তো শুধু কি ধ্যান, নাকি আমাদের প্রতিদিনের যে চিন্তাভাবনা, আমাদের মানসিকতা, সেটারও কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক যা বইটাতে বারবার এসেছে, বিশেষ করে ইতিবাচক চিন্তার শক্তি। পজিটিভ থিঙ্কিং। হ্যাঁ, লেখক বলছেন সুপারচেতন মন হল অসীম সম্ভাবনার একটা ক্ষেত্র, কিন্তু আমাদের ভয়, সন্দেহ, নেতিবাচক চিন্তা এগুলো কি করে? এগুলো ওই সম্ভাবনার দরজায় একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়। এগুলো আসে কোত্থেকে? মূলত আমাদের অবচেতন মনের পুরনো প্রোগ্রামিং থেকে, অথবা সচেতন মনের ওই যুক্তিনির্ভর সীমাবদ্ধতা থেকে। আচ্ছা। অন্যদিকে বিশ্বাস, আশা, কৃতজ্ঞতাবোধ আর ইতিবাচক প্রত্যাশা এগুলোই দেওয়ালটাকে সরিয়ে দেয়, সুপারচেতন শক্তির যে প্রবাহ তাকে আমন্ত্রণ জানায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। দেখুন, বাস্তব জীবনে তো সব সময় পজিটিভ থাকাটা কঠিন। চারপাশে কত নেগেটিভ ঘটনা ঘটছে, চ্যালেঞ্জ আসছে। হ্যাঁ, ঠিক। বইটা কি এই বাস্তবতাকে অস্বীকার করে শুধু পজিটিভ থিঙ্কিংয়ের কথা বলছে, নাকি এর কোনো গভীর ব্যাখ্যা আছে? এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, বইটা কিন্তু অবাস্তব আশাবাদের কথা বলছে না, বরং বলছে পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের প্রতিক্রিয়া এবং মানসিক অবস্থান সেটা আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে? মানে নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচক সম্ভাবনার উপর মনোযোগ দেয়া, সমাধানের পথ খোঁজা এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা, এটাই হল ইতিবাচকতার আসল চর্চা। আচ্ছা। লেখক জোর দিচ্ছেন যে এই মানসিকতাই সুপারচেতন মনকে সক্রিয় করে তোলে। এটা অনেকটা ধরুন সুইচ অন করার মতো। নেতিবাচকতা সুইচটা অফ করে দেয় আর ইতিবাচকতা অন করে। এখানেই বিষয়টা সত্যি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এটা শুধু মন ভালো রাখার একটা উপায় নয়, তাহলে এটা সচেতনভাবে সুপারচেতন শক্তির সাহায্য নেওয়ার একটা প্রক্রিয়া। বাহ, দারুণ ব্যাখ্যা। তাহলে এই বইয়ের মূল শিক্ষা বা নির্যাস যদি আমরা কয়েকটা প্রধান থিমে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়? শুধু লিস্ট না করে আসুন মূল ভাবনাগুলো নিয়ে কথা বলি। যেমন একটা বড় অংশ জুড়েই তো আছে এই মনের বিভিন্ন স্তরের বোঝাপড়া আর সুপারচেতন মনের প্রকৃতি। ঠিক। প্রথম মূল থিমটাই হল মনের এই যে তিনটে স্তর, সচেতন, অবচেতন আর সুপারচেতন, এটাকে বোঝা আর এদের মধ্যেকার সম্পর্কটা অনুধাবন করা। বিশেষ করে সুপারচেতন মন যে শুধু বাকি দুটো থেকে আলাদা নয়, বরং এটা সীমাহীন শক্তি, জ্ঞান আর সম্ভাবনার উৎস, এই উপলব্ধিটা খুব জরুরি। বইটা বলছে আমরা যা জানি বা যা অভিজ্ঞতা করেছি তার বাইরেও জ্ঞানের এক বিশাল জগৎ আছে, আর সুপারচেতন মন হল সেই জগতে ঢোকার রাস্তা। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ থিম মনে হচ্ছে এই সুপারচেতন মনকে সক্রিয় করার যে পদ্ধতিগুলো, জানি আমরা একটু কথাও বললাম, যেমন ধ্যান, ইতিবাচক চিন্তা। হ্যাঁ হ্যাঁ, এর সাথে তো আরও কিছু বিষয় আছে নিশ্চয়। হ্যাঁ, এর সাথে যুক্ত হচ্ছে অন্তর্দৃষ্টি বা ইন্টুইশন আর সৃজনশীলতার ব্যাপারগুলো। ইন্টুইশন মানে গাট ফিলিং। হ্যাঁ, অনেকটা তাই। বই অনুসারে আমাদের মধ্যে যে হঠাৎ করে কোনো সমস্যার সমাধান চলে আসে, বা কোনো নতুন আইডিয়া আসে, অথবা কোনো গভীর অনুভূতি যা আমাদের পথ দেখায়, এগুলো প্রায়শই সুপারচেতন মনের বার্তা। লেখক বলছেন এই অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দেওয়া আর তাকে অনুসরণ করতে শেখাটা জরুরি। আচ্ছা। একইভাবে সৃজনশীল কাজে মগ্ন হওয়া, সেটা ছবি আঁকা হতে পারে, লেখা বা সায়েন্সের কাজ, বা যে কোনো নতুন কিছু সৃষ্টি করা, এটাও সুপারচেতন মনের সাথে সংযোগটাকে আরও গভীর করে, কারণ সৃজনশীলতার উৎসও কিন্তু ওই একই গভীর স্তর। তার মানে লেখক বলছেন যে ইনটিউশন বা ক্রিয়েটিভিটি এগুলো শুধু বিশেষ প্রতিভাবান লোকেদের জন্য নয়, না, বরং এটা সুপারচেতন মনের স্বাভাবিক প্রকাশ যা চর্চা করে বাড়ানো যায়। একদম। বইটা এই ধারণাকেই প্রতিষ্ঠা করতে চায় যে এই ক্ষমতাগুলো আসলে সার্বজনীন, সবার মধ্যেই আছে। আচ্ছা। তবে তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ থিম হল সেই বাধাগুলো নিয়ে যা এই সংযোগটাকে দুর্বল করে দেয়। কি কি বাধা? আমরা আগে একটু বলেছি, ভয়, সন্দেহ, নেতিবাচকতা, এগুলোকে লেখক প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেছেন। এগুলো যেন আমাদের মনের তৈরি করা একরকম ফিল্টার, যা সুপারচেতন জ্ঞানের প্রবাহকে আটকে দেয়। এর সাথে যুক্ত আত্মবিশ্বাসের অভাব এবং কৃতজ্ঞতাবোধের অভাবও।
আত্মবিশ্বাস আমাদের গ্রহণ করার ক্ষমতা বাড়ায়, আর কৃতজ্ঞতা আমাদের মনকে ওই পজিটিভ ফ্রিকোয়েন্সিতে রাখতে সাহায্য করে। ঠিক। তাই এই বাধাগুলো দূর করাটাও সুপারচেতন মনকে কাজে লাগানোর জন্য অপরিহার্য। তাহলে এই বাধাগুলো পেরোনোর উপায়ও নিশ্চয়ই বইতে বলা আছে? হ্যাঁ, মূলত ওই ইতিবাচক মানসিকতা তৈরি করা, আত্মবিশ্বাস বাড়ানো আর নিয়মিত কৃতজ্ঞতা চর্চা, এগুলোর মাধ্যমেই এই বাধাগুলো দূর করার কথা বলা হয়েছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। আচ্ছা, এর পরের গুরুত্বপূর্ণ বিষয় হল এই সুপার চেতন মনের সাহায্য আমরা জীবনের কোন কোন ক্ষেত্রে নিতে পারি। লেখক কি শুধু আধ্যাত্মিক উন্নতির কথা বলছেন? না দা, এখানে বইটার প্র্যাকটিক্যাল দিকটা খুব স্পষ্ট হয়। লেখক বলছেন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুপারচেতন মন থেকে পাওয়া যে অন্তর্দৃষ্টি, সেটা অসাধারণ সাহায্য করতে পারে। কিভাবে? অনেক সময় হয় না, যখন যুক্তি দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না? কনফিউশন থাকে। হ্যাঁ, হয়তো। তখন এই গভীর প্রজ্ঞা বা ইনটিউশন আমাদের সঠিক পথটা দেখাতে পারে। তবে তিনি একটা সাবধান বাণীও দিয়েছেন যে এই অন্তর্দৃষ্টি আর নিছক আবেগ বা ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। এটা খুব জরুরি পয়েন্ট। ঠিক। যদি আমরা এটাকে আরও একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে দেখা যাচ্ছে এর প্রভাব শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত বা সৃজনশীলতায় আটকে নেই। বইটার যে 10টা মূল পয়েন্ট আছে, তার একটা হলো এই শক্তি শুধু ব্যক্তিগত নয়, এটা সমষ্টিগত শক্তিরও উৎস হতে পারে। সমষ্টিগত শক্তি মানে 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 যখন অনেক মানুষ একসাথে তাদের সুপার চেতন মনকে কোনো ভালো উদ্দেশ্যে, মানে ইতিবাচক লক্ষ্যে ব্যবহার করে, তখন সমাজে বা পৃথিবীতেও বড় পরিবর্তন আনা সম্ভব। এটা কিন্তু বেশ একটা উচ্চাকাঙ্ক্ষী ধারণা, সত্যি ভাবনার মতো। এবং সবশেষে লেখক এই সবকিছুর চূড়ান্ত লক্ষ্য হিসেবে কি দেখছেন, মানে আলটিমেট গোলটা কি? চূড়ান্ত লক্ষ্য হল এক সামগ্রিক জীবন, মানে যেখানে শুধু বাইরের সাফল্য নয়, ধরুন টাকা পয়সা খ্যাতি এসব নয়, বরং গভীর মানসিক শান্তি, আনন্দ, সুস্থতা আর আত্মিক পরিপূর্ণতা থাকবে। আচ্ছা, বইটির মূল বার্তা হল সুপার চেতন মনের সঠিক ব্যবহার আমাদের সেই রকম একটা জীবনে পৌঁছে দিতে পারে। তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? কি মানে হল আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার যে কোয়ালিটি, সেটাকে উন্নত করতে পারি, শুধু বাইরের পরিস্থিতি বদলে নয়, বরং ভেতরের এই সংযোগটা স্থাপন করে। চমৎকার আলোচনা হলো। তাহলে ডক্টর শ্রীনিবাসন এস.আর. এর সুপার কনশিয়াস মাইন্ড বইটির গভীরে গিয়ে আমরা যেটা বুঝলাম, মানে মানুষ শুধু তার চেনা গণ্ডি, তার সচেতন যুক্তি বা অবচেতন অভ্যাসের যোগফল নয়। না, একদমই নয়। আমাদের প্রত্যেকের ভেতরেই এক বিশাল, প্রায় অসীম শক্তি আর জ্ঞানের সম্ভাবনা লুকিয়ে আছে। সেটাই হলো সুপারচেতন মন। ঠিক। বইটা আমাদের সেই সম্ভাবনার কথাটা মনে করিয়ে দিচ্ছে, আর কিছু নির্দিষ্ট পথের কথাও বলছে, যেমন ধ্যান, পজিটিভিটি, কৃতজ্ঞতা, ইনটিউশনের প্রতি মনোযোগ দেওয়া, যার মাধ্যমে আমরা এই শক্তিটাকে জাগিয়ে তুলতে পারি। হ্যাঁ, এটা আসলে ওই সীমিত আমি থেকে বেরিয়ে এক বৃহত্তর সত্তার সাথে যুক্ত হওয়ার একটা ডাক, তাই না? একদম। এটা শুধু নিজেকে জানা বা নিজেকে উন্নত করার পথ নয়, এটা আমাদের অস্তিত্বের একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার কথা বলে। আর এখানেই একটা গভীর চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে, কি বলেন? অবশ্যই। বইটিতে যে সমষ্টিগত সুপারচেতন শক্তির সম্ভাবনার কথা বলা হয়েছে, সেটা নিয়ে আরেকটু ভাবা যাক। লেখক বলছেন, ব্যক্তি যখন তার সুপারচেতন মনের সাথে যুক্ত হয়, সে শুধু নিজের জীবনকেই ভালো করে না, সে একটা পজিটিভ এনার্জি চারদিকে ছড়ায়। হ্যাঁ, যদি সত্যি সমাজের একটা বড় অংশ সচেতনভাবে এই উচ্চতর চেতনার সাথে সংযোগ স্থাপন করতে শেখে, যদি আমরা ভয়, বিভেদ, সন্দেহের ঊর্ধ্বে উঠে একসাথে সৃজনশীলতার ও সমাধানের দিকে মন দিতে পারি, তাহলে মানব সমাজের ভবিষ্যৎ কোন পথে যেতে পারে? এই শক্তিকে সমষ্টিগতভাবে ব্যবহার করার উপায় বা তার প্রভাব ঠিক কেমন হতে পারে, তা নিয়ে কিন্তু আরও অনেক গভীর অনুসন্ধানের সুযোগ আছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের সবাইকে ভাবতে উৎসাহিত করে।